বিশ্ব ব্যাংকের একটা রিপোর্ট আছে জানেন, সেই রিপোর্টটা বলছে যে দুর্নীতি যখন হয় আমাদের সমাজে তখন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক মানুষজন। প্রান্তিক মানুষজনের মধ্যে একটা অদ্ভুত বৈষম্য বঞ্চনা সৃষ্টি হয় এই দুর্নীতির ক্ষেত্রে। এবার সেটা যখন হয় তখন সেটা যে কোনো সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করে, যে কোনো শাসক। তখন তারা কি করেন, সেই জায়গাটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা সামলানোর জন্য বিভিন্ন রকম ভাতা ঘোষণা করে। সতেরো নমস্কার, আমি খালি রিজু ঘোষাল বলে নয়, আমি সবার সাথেই অনেক প্রশ্নে একমত। আমার ধারণা আমার পরে কুণালদা বা অরূপদাও যা বলবেন তার সাথেও হয়তো আমার অনেক প্রশ্নে মত মিলতে পারে, নিশ্চয়ই কিছু ক্ষেত্রে মিলবে না। ভাতা দিয়ে ভোট পাওয়া যায়, যদি খালি এইটাকে নিয়ে আলোচনা করি তাহলে যে ভোট পাওয়া যায় না এমন হয়তো নয়, হয়তো সত্যিই ভোট পাওয়া যায়। এবং তার জন্য আমি কাউকে এই কারণে আমি বলছি যে আমি এখানে একতরফাভাবে তৃণমূলকে সমালোচনা করতে আসিনি, কেননা এইটা ঘটনা যে সরকারের ভাতা আমরাও দিয়েছি আমাদের সরকারের সময়, বা কেরালাতে আমাদের সরকার দেয় ইত্যাদি। সুতরাং আমি তার জন্য কোনো রাজনৈতিক দলকে নিশানা করতে আসিনি। আমাদের এই দারিদ্র্যরেখার দেশে ভাতা পেয়ে যদি কিছু মানুষ তার ভোট দেন, এইটা অত্যন্ত বাস্তব, এটা স্বাভাবিক। এটা উচিত কি উচিত না, এর ইমিডিয়েট লাভ কি, দূরবর্তী ক্ষতি কি, সেগুলোকে নিয়ে আলোচনা চলতে পারে, অর্থনৈতিক সামাজিক আলোচনা চলতে পারে, কিন্তু এটা বাস্তবতা, এইটাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বক্তব্যের জায়গাটা এইটা যে ভাতা যে সরকারই দিক, আজকে তৃণমূলের সরকার, এর আগে যখন আমাদের সরকার হয়েছে, অন্যান্য রাজ্যে অন্যান্য পার্টির সরকার, ভাতা যখন একটা সরকারে থাকা মানুষ দেয়, আমি এটা খালি কোনো একটা দলের প্রতিনিধি হিসেবে নয়, আমি এই পলিটিক্যাল সিস্টেমের একজন প্রতিনিধি হিসেবে এটা বলছি, তাকে এটা মাথায় রাখতে হবে বা আমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে যে সেই মানুষটাকে আমরা একটা কাজ দিতে পারিনি বলে তার কম্পেনসেশন হিসেবে তাকে ভাতাটা দিচ্ছি। বেকার ভাতা দিচ্ছি তার কারণটা হচ্ছে বেকার আছে, আমি বলছি না যে বেকার থাকছে। আজ যদি আমাদের পশ্চিমবাংলায় বেকার থাকে তার জন্য সব দায় একা তৃণমূলের, ডেফিনেটলি আজকের তারিখে দায় তৃণমূলেরই মূলত, কিন্তু এর আগে আমরাও সরকার চালিয়েছি, তার আগে কংগ্রেসের সরকার চালিয়েছে। একটাই বক্তব্য, আমি যে ভাতাটা দিচ্ছি, আমি তোমাকে কাজ দিতে পারিনি, তার বিনিময়ে আমি তোমাকে ভাতাটা দিচ্ছি। অতএব ভাতাটাকে আমি আমার সাফল্যের আস্ফালন হিসেবে দেখাবো, ভাতাটাকে নিয়ে আমি আমার সাফল্যের আস্ফালন করব, নাকি ভাতাটাকে নিয়ে আমার একটা ব্যর্থতার ক্ষমা প্রার্থনা থাকবে? তোমাকে কাজ দিতে পারিনি তাই তোমাকে ভাতা দিচ্ছি, তুমি ভাতাটা নাও এবং আমায় ক্ষমা করো, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ভাতার বদলে তোমার হাতে একটা এমপ্লয়মেন্ট লেটার দেওয়ার। আমার এই ক্ষমা প্রার্থনাটুকু থাকবে কিনা, আমাদের বক্তব্য জায়গাটা এইটা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা গেল মোশনের একটা অংশ। দ্বিতীয় অংশটা হচ্ছে দুর্নীতি ইস্যু নয়, এই কথাটা কারা বেশি বলছে খেয়াল রাখুন। তাহলে কি তারা এইটাই বলতে চান যে দুর্নীতি কোনো ইস্যু নয়, অতএব তোমাকে 500 টাকা দিয়ে আমি 10 কোটি টাকা কামাবো এবং তারপরে তুমি আমাকে আবার ভোট দেবে? যদি এই সিস্টেম তৈরি হয়ে যায় তাহলে কার লাভ, কার সুবিধা, কারা চায়? ধরুন যেখানে আমি পঞ্চায়েত চালাচ্ছি, আমার দল পঞ্চায়েত চালাচ্ছে, যদি সেখানে আমার দলের কোনো রকম পঞ্চায়েত মেম্বার থেকে থাকে যিনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের নামে কি আপনার বার্ধক্য ভাতা কি বেকার ভাতার ফর্ম ফিল আপ করে দিচ্ছে, কি আপনার বাড়ি তৈরির জন্য ফর্ম ফিল আপ করে দিচ্ছে, তার বিনিময়ে আপনার সমর্থনটাকে সে নিজের দুর্নীতি করার একটা সুযোগ হিসাবে ব্যবহার করতে চায়, তাহলে আমার দলের সেই লোকটার সামনের ভোটে হেরে যাওয়া উচিত কি উচিত নয়? আমি নিজের দলকে নিয়ে বলছি, যদি একজন আমার দল এরকম থেকে থাকে। দেখুন, ভাতাটাও ঠিক করে মানুষের কাছে পৌঁছয় না যদি এই সিস্টেমের মধ্যে দুর্নীতি থাকে। রাজীব গান্ধী অনেক বছর আগে একটা কথা বলেছিলেন প্রধানমন্ত্রী থাকাকালীন, সরাসরি ভাতা নিয়ে বলেননি, কিন্তু গভর্নমেন্ট স্পেন্ডিং নিয়ে বলেছিলেন যে দিল্লি থেকে যদি আমি 100 টাকা পাঠাই তাহলে আলটিমেটলি এন্ড ইউজার যে তার কাছে পৌঁছচ্ছে 1 টাকা, বাকি 99 টাকা এই যে দিল্লি থেকে ওই লোকটা পর্যন্ত পৌঁছানোর এই যে চ্যানেল, সেখানে এদিক ওদিক চলে যাচ্ছে। এবং এটা তো বাস্তবতা, এটা তো অনস্বীকার্য। আমি আপনাদের একটা উদাহরণ হিসেবে বলছি, ধরুন আমফান যখন হয়েছিল একটা অভিযোগ সামনে এসেছিল, এবং খালি অভিযোগ নয়, বহু ক্ষেত্রে দেখেছিলেন আমফানে যাদের ঘর ভেঙে গেছে তাদের জন্য সরকার থেকে একটা কম্পেনসেশন ঘোষণা করা হয়েছে, কিন্তু বহু জায়গাতে পঞ্চায়েতের তখন যারা মেম্বার নেতা ইত্যাদিরা রয়েছেন তাদের নিজের নামে, তার হয়তো 3 তলা বাড়ি আছে, তবু তার নিজের নামে, বউয়ের নামে, শালীর নামে, ছেলের নামে, মেয়ের নামে, এমনকি পোশাক কুকুরের নামে পর্যন্ত পারলে টাকা ঢুকে যায়। এমত অবস্থায় 2020 সাল মে মাসের 20 তারিখ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আমি নির্দেশ দিচ্ছি বাংলার যতগুলো বিডিও অফিস রয়েছে প্রতিটা ব্লকে আমফানে ক্ষতিগ্রস্ত কারা কারা, যারা টাকাটা পাচ্ছে প্রত্যেকের নাম বিডিও অফিসের বাইরে তালিকা ঝুলিয়ে দিতে হবে। এবং এটা কিন্তু একটা পজিটিভ নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছিলেন। ওইটা ছিল 2020 সালের 20 মে, আজকে হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমরা দাঁড়িয়ে আছি। পশ্চিমবাংলার একটা বিডিও অফিসের নাম বলুন, দুটো বলতে হবে না, একটা বিডিও অফিসের নাম বলুন যেখানে তালিকাটা ঝোলানো হয়েছিল। অর্থাৎ ভাতা, আমার যে ভাতাটাও যে মানুষটার কাছে যাওয়ার কথা তার কাছেও ভাতাটা যাচ্ছে না। সুতরাং ভাতাকে নিয়ে আমি যদি আমার সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে ভাতাটাকেও মনে করি, তাহলে আমার সেই সাফল্যটাও এন্ড ইউজার অব্দি পৌঁছচ্ছে না সিস্টেমের মধ্যে যদি এই ঘুমটা থাকে। ধরুন পরিযায়ী শ্রমিক,
মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যখন পরপর আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে যে বিজেপি শাসিত বিশেষ করে উত্তর ভারতের কতগুলো রাজ্যে মারধর করা হচ্ছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে লোকসভা ভোটের আগে যে বাইরে যারা কাজ করছো বাংলায় চলে আসো, 5,000 টাকা করে আমার সরকার থেকে দেওয়া হবে। আমি সত্যি কথা বলছি, আমি এই বাস্তবতাটা বুঝছি না যে একজন মানুষ যিনি বাইরের রাজ্যে কাজ করছেন 15,000 হোক, 20,000 হোক কি 17,000 হোক, যে টাকাটা ইনকাম করছেন, তিনি পশ্চিমবাংলায় কাজ ছেড়ে ফিরে এসে এককালীন একটা 5,000 টাকা নিয়ে তার বাকি জীবনটা কী করে কাটাবেন। তবু আমি যে তর্কের ক্ষেত্রে ধরেও নিই, আপনাদের চেনা পরিচিত কেউ এরকম আছেন আপনার গ্রামে কি আপনার ব্লকে আপনার বুথে কোনো রাজ্যে কাজ করছিলেন, তিনি বাইরের কাজকর্ম ছেড়ে পশ্চিমবাংলায় ফিরে এসে 5,000 টাকা নিয়ে সংসার চালাচ্ছে? কাউকে দেখাতে পারবেন না। কিন্তু যেটা দেখাতে পারবো, দেখবেন এলাকায় এলাকায় রাজনৈতিক দলের মাতব্বররা, তৃণমূল কংগ্রেসের যুব নেতা, সে হয়তো কোনো দিন মানে গ্রামের স্টেশন থেকে ট্রেনে উঠে কলকাতায় হাওড়া শিয়ালদা আসেনি, সে কেরালা আর গুজরাটের ট্রেন ছেড়ে দিন, তার নামে 5,000 টাকার ভাতা ঢুকে গেছে। অতএব ভাতাটাকেও যদি আমার সাফল্য বলে মনে করি, তার জন্য একটা দুর্নীতিমুক্ত ব্যবস্থা দরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, তারা বারংবার করে বলেছেন প্রান্তিক মানুষের কাছে ডাইরেক্ট বেনিফিট পৌঁছতে হবে। আসল বিষয় যেটা ভাতা, শতরূপ তুলেছেন যুবকদের ভাতা দেওয়ার কথাটা, আমি সেটাকে একটু অন্যভাবে বলতে চাই। ও একটা পার্সপেক্টিভে বলেছে, আমি একটা পার্সপেক্টিভে বলতে চাই। সরকার কোথাও বলেনি এটা তোমার বিকল্প চাকরি। পশ্চিমবঙ্গে চাকরি হচ্ছে, চাকরি বাড়ছে। একবার সেক্টর 5 যান, একবার যান পুরুলিয়ার নতুন ইন্ডাস্ট্রিয়াল যে বেল্টটা তৈরি হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে। যুবদের ভাতা নিয়ে শতরূপ বলছিল, আমি বললাম ওর পার্সপেক্টিভে বলেছে, ও একটা দল করে, আমি আমার পার্সপেক্টিভে বলবো। এই টাকাটা কোনো চাকরি নয়, এই টাকাটা কোনো বেতন নয়। কিন্তু যারা এত চাকরি যারা পেয়েছেন বা যারা এখন অপেক্ষায় আছেন, এই যারা অপেক্ষায় আছেন তাদের হাজার খরচা আছে, তাদের জীবনে নানা যন্ত্রণা আছে। ফলে যুবসাথীটা ক্ষমতা দেখানোর আস্ফালন নয়, যুবসাথীটা মাননীয় মুখ্যমন্ত্রীর অভিভাবকের মতো, মায়ের মতো, দিদির মতো, বোনের মতো। ফলে এটাকে আস্ফালন বলে দেখবেন না। শতরূপকে বলুন। এবং যে মানুষটা ভাতা পান, তার ছেলে মেয়েও যখন স্কুলে পড়তে যায়, তখন তিনিও চান যে তার ছেলে মেয়েকে যোগ্য শিক্ষকরা ক্লাস নিক, ঘুষ দিয়ে চাকরি কেনা শিক্ষকরা যেন ক্লাসটা না নেয়। ভাতা পাওয়া একজন মানুষেরও শরীর খারাপ হলে তিনি যখন একটা হাসপাতালে যান ভর্তি হতে, তিনিও চান তিনি যেন বেডটা, সরকারি হাসপাতালে একটা বেড পেয়ে যান, তাকে যেন এইটা না শুনতে হয় যে আপনার জন্য বেড নেই, কেননা কোনো নেতার বাড়ির কুকুরের ডায়ালিসিস হচ্ছে সরকারি হাসপাতালে, কি কোনো নেতা চুরি করে সিবিআইয়ের হাত থেকে বাঁচবে বলে এসএসকেএমের উডবান ওয়ার্ডে শুয়ে আছে, তাই আপনাকে আমরা বেড দিতে পারবো না। বা যেন তেন প্রকারে যদি বেড পেয়ে যান, এমনকি যদি দালাল ধরেও বেড পেয়ে যান, তারপরে তার শরীরে যে ওষুধটা ঢুকবে সেটা যেন একটা জেনুইন মেডিসিন, সেটা যেন একটা ঠিকঠাক ওষুধ হয়, সেটা যেন দুর্নীতির ফলে চুরির ওষুধ না হয়, যেন এক্সপায়ারি ডেট পার হওয়া ওষুধ না হয় বা জাল ওষুধ না হয়। মেদিনীপুরে যেরকম একজন গর্ভবতী মায়ের মৃত্যু হলো শরীরে জাল স্যালাইন যাওয়ার ফলে, হয়তো খোঁজ নিলে দেখা যাবে তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, কি অন্য 5টা ভাতা পেতেন, কিন্তু এই দুর্নীতি তার শরীরে জাল ওষুধ ঢুকিয়ে তাকে মেরে ফেললো, তার সন্তানকে, পেটের মধ্যে তার সন্তানকে মেরে ফেললো। তাই কোনো ভাতার, দুর্নীতির বিকল্প কোনো ভাতা হতে পারে না। ভাতা মানুষের অধিকার, যে মানুষ বঞ্চিত সেই মানুষের অধিকার, কিন্তু কোনো ভাতার গল্প শুনিয়ে দুর্নীতির প্রশ্নকে ছোট করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন কুণাল দেখানে বলার সময় বললেন যে যুবসাথী 1500 টাকা করে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, এটা তার মায়ের মতো করে একটা স্নেহ। আমি এটা বুঝি না, মায়ের স্নেহ প্রত্যেকবার ভোটের আগেই কেন জেগে ওঠে? কখনো ভোটের আগে কেমন মা 4.5 বছর সন্তানকে চিনতে পারে না, ঠিক ভোট আসলে কখনো 5 টাকার ডিম ভাত ক্যান্টিন, কখনো ভোট আসলে যুবসাথী, একটা ভোটের আগে কন্যাশ্রী। যাকগে, ভোটের আগে যদি বা এই মাতৃস্নেহ জেগে ওঠে, তো আমি আপনাদেরকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের মতো বাংলার যে যুব সমাজকে স্নেহ করবেন, তারা পাবে মাস গেলে 1,500 টাকা যুবসাথী। আর মমতা বন্দ্যোপাধ্যায় পিসির মতো করে যে ভাইপোকে স্নেহ করবেন, সেই ভাইপো পাবে চাকরি বিক্রির টেন্ডার, কয়লা পাচারের টেন্ডার, গরু পাচারের টেন্ডার, বালি পাচারের টেন্ডার। বাংলার যুব সমাজের অন্তরের অন্তঃস্থল থেকে এই ডাক উঠে আসছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তান নই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হতে চাই। এই বাংলায় ভাইপোরাই ভালো থাকবে। সন্তানদের জন্য ওই পিএইচডি করে, মাস্টার ডিগ্রি পাস করে যুবসাথীর লাইন। কুণালদা বললেন সেক্টর 5-এর কথা। আমি কুণালদার কাছে আমি প্রশ্ন করছি, আমি জানতে চাইছি, আমি সত্যি এটা জানতে আগ্রহী, আমি শিখতে চাই। সেক্টর 5-এ এই মুহূর্তে 15 বছর হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে, সেক্টর 5-এ দয়া করে একটা কোম্পানির নাম বলুন কুণালদা, যেটা তৃণমূল সরকারের আমলে এসেছে। একটা, উইপ্রো বলুন, টিসিএস বলুন, কগনিজেন্ট বলুন, যে কটা আছে, একটা শুনলাম ইনফোসিস বলুন,
ইনফোসিসের একটা ওই বোধহয় ওদের কিছু একটা ট্রেনিং সেন্টার বা নলেজ ক্যাম্পাস কিছু একটা কদিন আগে উদ্বোধন হলো, এখন তার কাজ শুরু হয়নি, একদিন হবে, তারপরে সব হবে, সব বুঝেছি। সে মমতা বন্দ্যোপাধ্যায় যেন আগে বলেছেন ডবল ডবল চাকরি হবে, এটাও একদিন হবে। সে আবার কেমন উদ্বোধনী 15 বছর সরকারে থাকার পরে একটা উদ্বোধন হচ্ছে, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই শওকত ইনফোসিস এটা বানাবে বলেছে, শওকত তুই ইনফোসিসকে ডিস্টার্ব করবি না। মানে শওকত যদি তোলাবাজি দয়া করে বন্ধ রাখে তাহলে ইনফোসিসের ওই এক্সটেনশনটা হবে অথবা হবে না। কিন্তু ইনফোসিস, উইপ্রো, কগনিজেন্ট থেকে শুরু করে যা যা আছে সেক্টর 5-এ প্রত্যেকটা শুরু হয়েছে বামফ্রন্ট সরকারের হাত ধরে, প্রত্যেকটা। এখানে অরূপদা বললেন, ঠিকই বললেন, মানে অমর্ত্য সেন থেকে শুরু করে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অনেকের এটা আছে। কিন্তু আমি জানতে চাই অরূপদা, পৃথিবীতে এরম কোনো অর্থনীতিবিদ কি আছেন, অমর্ত্য সেন হন কি অ্যাডাম স্মিথ, কেউ কি প্রান্তিক মানুষের হাতে চাকরি দিতে বারণ করে গেছেন? যে না, প্রান্তিক মানুষকে কিন্তু তুমি শুধুমাত্র সরকারি প্রকল্পই দেবে, খবরদার চাকরি দেবে না, তাহলে প্রান্তিক মানুষ বিগড়ে যাবে, কেউ কি বলে গেছেন? ভাতাকে নিয়ে দেখুন, এটা কারোর দয়ার দান নয়, পয়সা হামারা আর আপকা নেই কিসিকে বাপকা। কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রীর বাড়ি থেকে টাকাগুলো আসে না। মানুষ যতদিন পর্যন্ত না তিনি স্থায়ী উপার্জন পাবেন ততদিন পর্যন্ত তাকে ভাতা সরকারকে দিতেই হবে। কিন্তু কোনো ভাতা দিয়ে দুর্নীতিকে আড়াল করা যাবে না। বা তার থেকে বড় কথা, আমি এখানে ধন্যবাদ জানাবো অরূপদাকেও বা কুণালদাকেও বা শঙ্করদা, রুদ্রদা, প্রত্যেক ওরা আমাদের রাজনৈতিক বিরোধী, কিন্তু প্রত্যেকে এক কথা মন থেকে বলুন কি মুখে বলুন, প্রত্যেকে কথাটা বলেছেন যে দুর্নীতি ইস্যু নয়, এই কথাটা বলা যাবে না, দুর্নীতি ইস্যু। আমরাও সবার কাছে আবেদন করছি, দুর্নীতির প্রশ্নটাকে হালকা করে দেওয়া যাবে না ভাতা বা অন্য কোনো অজুহাতে। ধন্যবাদ। দুর্নীতির পাহাড় শুনতাম, এখন অভিযোগের পাহাড় শতরূপের। শতরূপ বলছিলেন যে ভোটের আগে কেন স্নেহ জেগে ওঠে। সত্যি ভোটের আগে যদি প্রকল্প হয় এই প্রশ্ন উঠতে পারে। তো বাবু, ভোটের আগে তো 34 বছর ক্ষমতায় ছিল, লক্ষ্মীর ভান্ডার নয় খুব খারাপ হতে পারে, লক্ষ্মী আবার ভগবানের নাম, তোমরা বিশ্বাস করো না, রিলিজিয়ান ইজ ওপিয়াম টু দ্য পিপল, ধর্ম আফিম। তো তোমরা লক্ষ্মীর ভান্ডার করনি, বেশ করেছো। লেনিন ভান্ডার করতে বারণ কে করেছিল? 22 এপ্রিল নয় লেনিন ভান্ডার চালু করতে? 34 বছর ক্ষমতায় থেকে কেউ তো করতে বারণ করেনি। শতরূপ শুনে রাখুন, আপনারা যখন ক্ষমতায় ছিলেন 2011 সাল পর্যন্ত টিসিএস এর মোট এমপ্লয়ি স্ট্রেংথ ছিল সেক্টর 5 এবং রাজারহাট মিলিয়ে 15,000। আজকে শুধু টিসিএস এর এমপ্লয়ি স্ট্রেংথ হচ্ছে 52,000 পশ্চিমবঙ্গে। এমএসএমইতে বাংলা প্রথম। অনেকগুলি কর্মসূচি করছে, তার একটা শুধু বলছি, স্বনির্ভর গোষ্ঠী আগেও ছিল, এখনো আছে, কিন্তু সেই স্বনির্ভর গোষ্ঠী হাতে শুধু তৈরি করা নয়, সেই প্রোডাক্টগুলো বিপণনের ব্যবস্থা করা। আপনি এয়ারপোর্টে গেলেও আপনি এখন বিশ্ব বাংলা স্টল পাবেন, লোক যাতায়াতের সময় ভুরি ভুরি কিনছে। কাদের তৈরি জিনিস কিনছে? সেগুলো তো গ্রামের মা বোনেদের জিনিস তৈরি কিনছে। এখানে একটা বিষয় এসছে, ওই দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে এই ভাইপো শব্দটা এসছে, সম্ভবত শতরূপ ভাইপো শব্দটা এসছে, এবং কে কত কোন টেন্ডার পাবে, ওনাদের তো উকিলবাবুরা সব আছেন। আমি শুধু একটা কথা বলে দিই, যদি কাউকে ভাইপো বলে কোনোভাবে একটা কটাক্ষের জায়গা হয়, বাংলায় বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারিটা সবাই দেখেছে। পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী দাঁড়িয়ে বিদ্রোহ করে বলেছিলেন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী তার ছেলে চন্দন বসুর জন্য বেঙ্গল ল্যাম্পকে কি পরিমাণ সুযোগ পাইয়ে দিচ্ছেন, তাতে ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছেন চন্দন বসু। আমি প্রত্যেকের কথা মন দিয়ে শুনেছি, আশা করছি আমি আমার কথাটা বলতে পারবো। কুণালদার সাথে আমি এখানে সম্পূর্ণ একমত যে বিলকিস বানুর গর্ভবতী অবস্থায় তার পেট চিরে, খালি তাকে ধর্ষণ করা নয়, গণধর্ষণ করা নয়, তার পেট চিরে তার ভ্রূণকে ত্রিশূলে গেঁথে জয় শ্রীরাম বলে একদল লোক নেচেছিল। আমি ভেবেছিলাম কুণালদা এরপরে আমাদের কি তথ্যটাও দেবেন, যেহেতু উনি পুরনো বিষয় নিয়ে আলোচনা করছিলেন। বিলকিস বানুকে ওইভাবে গণধর্ষণ করার পরে, তার সন্তানকে হত্যা করার পরে, তারপরে যখন গুজরাটে মোদি ভোটটা জিতলো, তখন পশ্চিমবাংলা থেকে অভিনন্দন জানিয়ে মোদিকে ফুলের বুকে কে পাঠিয়েছিল? 2 নম্বর কথা, যারা অরূপদা আমার কথায় আপত্তি করলো, জানতে চাইলো যে আমরা তো এত বছর ছিলাম, তাহলে আমরা কেন করিনি? ভোটের আগেই না হয় মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃষ্টিমে জেগেছে, আমাদের কেন জাগেনি? অপারেশন বর্গা সরকারে আসার পরেই চালু হয়েছিল, পরের ভোটের আগে চালু হয়নি। সরকারে আসার পরে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছিল ক্লাস 8 পর্যন্ত ফ্রি এডুকেশন, কয়েকদিনের মধ্যে হলো ক্লাস 10 পর্যন্ত, তার কয়েকদিন 1 বছরের মধ্যে ক্লাস 12 পর্যন্ত পশ্চিমবাংলায় সরকারি স্কুলে ফ্রি এডুকেশন। 96 সালে বিধানসভার ভোট হয়েছিল, আপনাদের মনে আছে। পরের বিধানসভার ভোট ছিল 2001 সালে।
স্কুল সার্ভিস কমিশনটা কিন্তু 2001-এর বিধানসভা ভোটের আগে ঘোষিত হয়নি, 97 সালে তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল এ কথা সত্যি, সেই সময় মিডিয়াতে এই সমালোচনা হতো, অনেক ক্ষেত্রে দেখা যেত তখন যেহেতু স্কুলের মাথায় যারা বসে আছেন পরিচালন সমিতি, তাদের মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে এবং পরিচালন সমিতির মাথায় মূলত বামপন্থী লোকজনেরাই রয়েছেন, অনেক ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে বামপন্থী পরিবারের ছেলেমেয়েরা বাড়তি সুবিধা পাচ্ছে, সাহায্য পাচ্ছে, এটা সত্যি কথা। তাই স্কুলে চাকরি দেওয়ার ক্ষমতা যাতে ম্যানেজিং কমিটির হাতে না থাকে তার জন্য স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়েছিল, ভোটের পরে, পরের ভোটের আগে নয়। টিসিএস এ অরূপদা যে তথ্যটা বললো ও একসময় কর্পোরেটে চাকরি করতো, আমি বলতে পারবো না, আমারটা জানা নেই 15,000 আগে ছিল, এখন 52,000 কিনা, সে সংখ্যাটা এদিক ওদিক হতে পারে, ঠিকও হতে পারে, আমি সে তর্কে যাচ্ছি না। আচ্ছা, আমি বলছি আমার জানা নেই এটা, কিন্তু আমি এইটা জানি 52,000 হোক এখন কি 52 কোটি এমপ্লয়ি থাক, টিসিএসটা পশ্চিমবাংলায় এনেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, মানব মুখার্জি যখন আইটি মিনিস্টার। ইনফোসিস, যেটা অরূপদা বললো এক্সটেনশন হচ্ছে একটা, ঠিক, যদি কোনোদিন শওকত মোল্লার দয়া হয় তাহলে ওটার কাজটা কমপ্লিট হবে এবং তারপরে নিশ্চয়ই কিছু লোকজন ওখানে কাজ করবেন। কিন্তু ইনফোসিসের প্রথম ইউনিটটা পশ্চিমবাংলায় সেটা হয়েছে বাম সরকারের আমলে। পুরুলিয়ার কথা বললো, ইন্ডাস্ট্রিয়াল হাব যদি হয় খুব ভালো কথা, কিন্তু পুরুলিয়াতে রঘুনাথপুরের ডিভিসিটা এসেছিল আমাদের সরকারের সময়, সেটা তৃণমূল আমলে তোলাবাজির জন্য তারা ঘোষণা করলো যে তোলাবাজির জন্য আমরা এখানে কাজ করতে পারছি না, ডিভিসিকে চলে যেতে হলো। এমএসএমই, ঠিক কথা বলেছে অরূপদা, এমএসএমইতে পশ্চিমবাংলা আজকে 1 নম্বরে, পশ্চিমবাংলা এমএসএমইতে, এটাও কুণালদা নিশ্চয়ই অস্বীকার করবেন না, বামফ্রন্ট সরকারের সময় থেকেই এমএসএমইতে পশ্চিমবাংলা 1 নম্বরে। তন্তুজ তন্তুশ্রী, কুণালদা বললেন বিশ্ব বাংলার কথা, ঠিক কথা। তন্তুজ তন্তুশ্রীর মাধ্যমে তাঁতের কাজ যে মহিলারা করেন বা যারা পুরুষ তাঁত শিল্পীরাও কাজ করেন, তাদের কাজকে খালি বিক্রি করা নয়, তাদের কাছ থেকে টাকা দিয়ে তাদের প্রোডাকশনটাকে কেনা নয়, তন্তুজ তন্তুশ্রীর মাধ্যমে যে প্রোডাক্ট বিক্রি হবে তার প্রফিটের ওপর একটা অংশ তারা পাবেন, সেই তাঁতিরা পাবেন, এই ব্যবস্থা কিন্তু বামফ্রন্ট সরকারের সময় হয়েছিল। যতীন চক্রবর্তীর কথা কুণালদা বললেন, ঠিক কথা। যতীন চক্রবর্তী বামফ্রন্ট সরকারেরই একজন মন্ত্রী ছিলেন, তিনি জ্যোতি বসুর ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, ঠিক কথা। কুণাল ঘোষ তৃণমূলেরই এমপি ছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে যান কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে যান, ওখানে 7,000 টাকা রাখা আছে। কিন্তু আজকে যতীন চক্রবর্তীও ঠিক বলে থাকতে পারেন, ভুল বলে থাকতে পারেন, কুণালদাও সেদিন ঠিক বলে থাকতে পারেন, ভুল বলে থাকতে পারেন। আলটিমেটলি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসেও কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে দুর্নীতির জন্য একজনকে জেলে ঢোকাতে পারেননি। এবার কেউ এখানে বলতে পারেন যে দিদি খুব দয়া করেছেন, দয়া করাটাই যদি ওনার উদ্দেশ্য হতো তাহলে সরকারে আসার পরে সাঁইবাড়ি থেকে শুরু করে, ধানতলা থেকে শুরু করে, বানতলা থেকে শুরু করে, মরিচঝাপি থেকে শুরু করে, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি থেকে শুরু করে এতগুলো কমিশন তো বানাতেন না। দয়া করার জন্য, ব্যর্থ হওয়ার জন্য তো কমিশন বানাননি উনি। সুতরাং ইচ্ছে ছিল, পারেননি। আমার শেষ কথা, ময়নাগুড়িতে তৃণমূলের বোধহয় টাউন প্রেসিডেন্ট না কিছু, তার নাম হচ্ছে বিশ্বজিৎ সেন। যেদিন আপনারা যুবসাথীরা ঘোষণা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঘোষণা করলেন, বোধহয় ফর্ম ফিল আপের ডেট ছিল, তার কদিন আগে উনি তার পার্টি অফিসে দাঁড়িয়ে কর্মীদেরকে বলছেন যে ছেলেমেয়েরা তো আজকাল গুটকাও খায়, মাসে তো 1,000-1,200 টাকা গুটকা খেতে খরচা হয়ে যায়, পুড়িয়া খেতে খরচা হয়ে যায়, তো আমাদেরকে গিয়ে বলতে হবে অন্ততপক্ষে দিদি তোমার গুটকা খাওয়ার, পুড়িয়া খাওয়ার ব্যবস্থাটা করে দিল। TV9-এর খবর থেকে জানলাম। আমি বলছি, এটা আমি বলছি না যে এটা তৃণমূল কংগ্রেসের মানে দলীয় সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো গুটকা খাওয়ার জন্য, পুড়িয়া খাওয়ার জন্য টাকাটা দিচ্ছেন না, হতে পারে। কিন্তু আমি বলছি, একদিকে আমাদের বিশ্বজিৎ সেন আছেন, তৃণমূলের আজকের নেতা, যিনি ওনার দল ভোটে জিতেছে, তিনি মনে করেন যুব সমাজের হাতে ভালো করে গুটকা খাওয়ার, পুড়িয়া খাওয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত। আর পরাজিত দলের নেতা ছিলেন নিরুপম সেন, যিনি চেয়েছিলেন যুব সমাজের হাতে চাকরির এমপ্লয়মেন্ট লেটারটা তুলে দেওয়া। এই প্রসঙ্গটা শেষ করে নিই, তুমি আবার ফ্রেশ দাদা শুরু করো। তখন আমি একটা কথা বলি যে হ্যাঁ, নিশ্চয়ই সবার কথা যখন ধরা হচ্ছে তাহলে ওটাও ধরা হোক যে বুদ্ধদেব ভট্টাচার্য ইস্তফা দিয়ে বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় থাকতে চাই না, এবং তারপর সেই মন্ত্রিসভাতেই তিনি পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসেন। 2, পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন কিছু এইসব, ও যেটা বলছে ঠিকই তো বলেছে, মানে শতরূপ কেউ খারাপ কথা বলেছে বা কেউ বলেছে, তো বলেছে খুব খারাপ কথা বলেছে, কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম অসামাজিক কাজ, দুষ্কৃতি এবং জঙ্গি, রাইটার্স থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, লালবাজারের দূরে রশিদ খানের বাড়ির বিস্ফোরণ, 100-র বেশি মানুষ হতাহত হয়েছিল, সিপিএম নেতারা জড়িত, লক্ষ্মীদেরকে সাসপেন্ড করে দেওয়া হয় তৎকালীন গভর্নমেন্টের মুখ্য সচিব। মানুষ ভুলে যাবে এগুলো? একের পর এক গণহত্যা, বানতলায় গণধর্ষণ। তখন যদি এই ফেসবুক, টুইটার, ফোনের সঙ্গে ক্যামেরা থাকতো, তখন ওই 15 জন 17 জন আনন্দমার্গী সন্ন্যাসী আর 2 জন সন্ন্যাসিনীকে বিজন সেতুর উপর প্রকাশ্যে খুন করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো কিন্তু মানুষ
সেই ডকুমেন্টগুলো থেকে যেত। আজকে যেদিনকে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার চলে গিয়েছিল 20,000 কোটি টাকা রাজ্যের ওন রেভিনিউ ছিল, আজকে রাজ্যের ওন রেভিনিউ হয়েছে 1,21,000 কোটি টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে আর ইনফ্লেশনটা কত? হ্যাঁ, মানে সেদিনের 20,000 কোটির আজকের মার্কেট ভ্যালু কত? কোনটা আমি বলে সেদিন যেটা 20,000 কোটি, 2000 মনে করো 2011 সালে 20 টাকা দিয়ে তুমি যে জিনিস কিনতে, সেই জিনিস কিনতে আজকে কত টাকা লাগবে? ঠিক ঠিক ওটাকে মাথায় রেখে একদম মাথায় রেখে আরেকটা জিনিস সেটাও শুনতে হবে যে 2011 পর্যন্ত না আমরা শুনতাম রাজ্যে একজন দারুণ অর্থনীতিবিদ, দারুণ অর্থমন্ত্রী, তিনি প্রতি বছর ঘাটতি শূন্য বাজেট পেশ করতেন। ঘাটতি শূন্য মানে যে বাজেটে কোনো ঘাটতি নেই, অর্থাৎ কোনো দেনা নেই। সেই সরকারটা যখন চলে গেল, ভুল বলছো, ঘাটতি বাজেট, অরূপদা ভুল মাথার হচ্ছে। উপর ঘাটতি বাজেট প্লেস করতেন। মাথার উপর 1,92,000 ঘাটতি কোটি শূন্য টাকা না, অরূপদা দেনা কুণালদা চাপিয়ে হাসছে রেখে পাশে চলে। বসে। আর আমি বিজেপিকে আক্রমণ করলে সিপিএম এর কেন এখনো যে ডিফেন্স মেকানিজম অটোমেটিক্যালি কাজ করে সেটা থেকেই বুঝতে অসুবিধা না, ভোট ট্রান্সফারটা কিভাবে। 2011 কি বিজেপি সরকার ছিল না? এই জায়গাটা আমি 2011 কি বিজেপি সরকার ছিল? 2011 অর্থনীতির অবস্থা নিয়ে বললে বিজেপিকে আক্রমণ কেন হবে? একটু আগে কথা প্রসঙ্গে বলছিল ইনফোসিস নাকি বাম আমলে। ইনফোসিস বাম আমলে কতজন চাকরি করতে একটু বলে দিন, তাহলে সেই লজিক অনুযায়ী ভূমি সংস্কার আইনটা বিধানচন্দ্র রায়ের ক্যাবিনেট পাস করেছিল, লাস্ট অ্যামেন্ডমেন্টটা সিদ্ধার্থ রায় করেছিল। তার মানে সেটার কৃতিত্ব ভূমি সংস্কার আর অপারেশন বর্গার কৃতিত্বটা তাদের। সেটা কি অস্বীকার তাহলে CPM করেছি? স্বীকার করুক, যদি আজকে ইনফোসিসের কৃতিত্ব বুদ্ধবাবুর হয়, মমতা ব্যানার্জির সময় 12,000 কর্মসংস্থান হচ্ছে, তাহলে ভূমি সংস্কার আর অপারেশন বর্গার কৃতিত্বটা আমাদের দলটা ওরা এমনি দুজন আছে, না না এক সেকেন্ড, ওরা দুজন আছে দীর্ঘক্ষণ বলেছে, এটা ফেয়ার হবে না, আমার 10 সেকেন্ডেরও কম লাগবে। এটা যেটা অরূপদা বললো, এটা বিধানচন্দ্র রায়েরও ব্যাপার না। ভারতে প্রথম ভূমি সংস্কার করেছিলেন কাশ্মীরে শেখ আব্দুল্লাহ, কেউ সেটা অস্বীকার করছে না। আমি শোনো, আমি জাস্ট একটা কথা বলছি, এক সেন্টেন্স, আর বেশি বলবো না। কুণালদা খুব ভালো করে জানেন, বানতলা থেকে রশিদ খান প্রত্যেক অপরাধী সারা জীবন জেলে থেকেছে। 2, আনন্দমার্গী খুনের অন্যতম প্রধান অভিযুক্ত কসবায় সিপিএম এর তখন কাউন্সিলর ছিল বাবলু চক্রবর্তী, তিনি আজকের তারিখে তৃণমূলের নেতা কসবায়। 3, আমি যতীন চক্রবর্তী থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে সবার কথা মেনে নেব যদি কুণালদার কথার দায়িত্ব নেন যে মমতা ব্যানার্জির বাড়িতে 10,000 টাকা রাখা আছে। কুণালদা আপনি একটা মেনে নিন, আমি 100টা মেনে নেব। এবার এক মিনিট, এই নিয়ে কোনো চাপ নেই। আপনি মেনে নিন, মমতা ব্যানার্জির বাড়িতে 10,000 টাকা আছে তো? আলোচনার মধ্যে নিয়ে এসে আছে 10,000 টাকা। তৃণমূল কংগ্রেস আপনি সরকার একটা মেনে হিসেবে নিন, আমি তার সব মেনে নেব। ব্যর্থতাকে আড়াল করা হচ্ছে না। আমি 2-3টা কথা বলে নি। আরে বললো একটা ছোট উত্তর আমাদের দে, হাতে ও বললো আরে আপনি খালি উত্তর দেবেন, আমি উত্তর দিতে পারবো না। এমনি আপনারা আছেন দুজন, এটা হচ্ছে আমি একা আছি। জোটের আরে তুমি নিজস্ব আলোচনা। তোমার দল শূন্য, তুমি একা আছো, আরে এটাই thank তোমার you, বাড়তি। তাহলে তোমার জায়গায় তাহলে তো বিধানসভায় বলার জায়গা নেই, তখন তো বাইরে বলতে দিন। শূন্য বলে বিধানসভায় বলতে আরে পারছি না, বাইরে বলতে দিন। SUCI আরে মানুষ তো, রাজ্যের নাগরিক তো, আরে কি মুশকিল, রাজ্যের নাগরিক, তাহলে বাইরে কথা বলতে SUCI নেই কেন? SUCI বারণ করেছে SUCI কে আসতে। আচ্ছা, এবার শেষ করতে দাও, আমি বারণ করেছি। ওই একটা কথা চলে আসছে, ঘটনা যত দূরে প্রতিবাদ তত জোরে। ফলে গুজরাট মণিপুর নিয়ে আপনারা প্রতিবাদ করেন, আমরা কিন্তু করিনি, পশ্চিমবঙ্গের তুমি করেছিলে। মাটিতে আরে আপনারা যে কাজ করছেন, কুতুবুদ্দিন আনসারীকে তুমি যেভাবে এনেছিলে, ধর্মের তুমি নামে DIFI থেকে শুধু এনেছিলে রাজনীতি কুতুবুদ্দিন করা নয়। আনসারীকে। তো শঙ্করদা একটা কথা তোমায় জিজ্ঞেস করি, শঙ্করদা অমিতাভ এক সেকেন্ড, শঙ্করদাকে একটা কথা জিজ্ঞেস করছি, তোমার এই কথাটার সাথে সহমত হতে অসুবিধা নেই যে ঘটনা যত দূরে প্রতিবাদ তত জোরে, কেন কাছের ঘটনায় প্রতিবাদ হবে না? তো দাদা, বাংলাদেশের হিন্দু, পাকিস্তানের হিন্দু, জাপানের হিন্দু, তার আগে একটু মণিপুরের হিন্দুদেরকে নিয়ে একটু প্রতিবাদ করো না। ওটা বেরোবে না। সব ক্ষেত্রেই সমভাবে প্রতিবাদ হয়েছে, সিলেবাসে নেই। কেউ শুনতে হয়নি, পেয়েছে। মণিপুরের হিন্দু সিলেবাসে কান নেই। ধরে ওঠবোস করবো। ওটা সিলেবাসে নেই। মণিপুরের হিন্দু নিয়ে এই ওটা সব মণিপুরের সিলেবাসে হিন্দু নিয়ে নেই। ওঠবোস করবো। বাংলাদেশের হিন্দু নিয়ে প্রতিবাদ ওটা করছো, সিলেবাসে নেই। এখানে ক্যামেরার সামনে কান ধরে ওঠবোস করবো। বাংলাদেশের কান ধরে দ্বিতীয় ওঠবোস করবো যখন বলছি তো। হত্যা হয়, দেখো যখন না, আমি ভাই এই জিনিস জীবনে দেখিনি, একটা পার্টির নাম ভারতীয় জনতা পার্টি, আর তারা বলে ভারত নিয়ে আলোচনা করবো না, খালি বাংলাদেশ আর পাকিস্তান নিয়ে আলোচনা করবো।